ওরা চ্যাম্পিয়ন্স লিগ ডিজার্ভিং টিমও না। আবার হলুদ কিনলে আবার অন্য ঝামেলা হইতে পারে, ব্রাজিলের সাপোর্টাররা আবার জার্মানি সাপোর্ট করতে পারে, তাহলে আমরা বায়ার্ন সাপোর্ট করতেই পারি। আসসালামু আলাইকুম সবাইকে, স্পোর্টস 24/7 এর ফুটবল ম্যানিয়ার আরেকটা এপিসোড, আর কি ইউসিএল ম্যানিয়া যেটাকে বলা যায়। ইউসিএল এর সেমিফাইনাল প্রথম লেগ অলরেডি শেষ, আমরা দেখতে পাইছি। সেখানে প্রেডিকশন কিন্তু আমাদের একটা মিলছে নাকি, একটা প্রেডিকশন আমরা মিলছে, কিন্তু আরেকটা প্রেডিকশন আমাদের উল্টে গেছে। কিন্তু জেতার কথা কিন্তু বলা হয় না, ডর্টমুন্ড ড্র করতে পারে। আমি ড্রর কথা বলছিলাম, আমি অবশ্য পিএসজি কে উইনিং, বায়ার্ন আর রিয়ালের ম্যাচ আমি বলছিলাম ড্র হবে। হ্যাঁ, ওইটা আমাদের দুজনের ইয়ে ছিল, বাট পিএসজির ম্যাচটাতে আমাদের হয়তো ই হয় নাই। নেক্সট লেগ নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেখানে হচ্ছে ডর্টমুন্ড আর পিএসজির ম্যাচটা যেহেতু আগে, পরেরটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন। দুইটা ম্যাচই এবার জার্মানের বাইরে। পিএসজি বনাম ডর্টমুন্ডের ম্যাচটা হবে পার্ক ডে প্রিন্সেসে, পিএসজির মাঠে, আর বায়ার্ন আতিথেয়তা পাবে সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে তারা বলতে পারে আর কি সাত বন্ধ। এখন ইউসিএল তো অলরেডি করছে যে সাত বন্ধ রাখা যাবে না, এই ম্যাচে যাবে কিনা সেটা এখন পর্যন্ত জানি না আমরা, খেলার আগে পাওয়া যাবে। তো প্রথম ম্যাচটা নিয়ে তোমার কি মনে হইতেছে? আমার মনে হচ্ছে যে সিগন্যাল ইদুনা পার্ক, যেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ। তো ডর্টমুন্ড যেহেতু গোলই পাইছে, ওরা যেহেতু জিতছে ম্যাচটা, আমার মনে হয় যে তারা যদি আরেকটু বড় লিড পাইতো, এটা মনে হয় তাদের জন্য ভালো হইতো। এক গোলের লিড আসলে এটা কোনো অ্যাডভান্টেজ না। এখন সেক্ষেত্রে জার্ড সানচো, তুমি ওর নাম আমরা কিন্তু আগের দিন আলোচনায় আনি নাই, বাট পুরো ম্যাচে ইমপ্যাক্টফুল প্লেইং কিন্তু সে একাই খেলছে। সানচো আসলে অসাধারণ খেলছে। রিয়া থেকে ম্যানিউ থেকে যাওয়ার পর থেকে মানে ওর ফর্ম মনে হয় উল্টা দিকে ঘুরে গেছে। ম্যানিউর কথা ভাই তুললে আর থাকা অবস্থায় তার অবস্থা যা ছিল, মানে কি বলা যায়, এখন সে ডর্টমুন্ডে যাওয়ার পর থেকে সে পুরোই উল্টা দিকে যাইতেছে। যেটা হইতেছে যে পিএসজির মাঠে কিন্তু পিএসজি কিন্তু বার্সা হারায় আসছিল। এখন আমার মনে হচ্ছে ডর্টমুন্ড এখানে অঘটন ঘটাইতেও পারে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, পিএসজি লুইস এনরিকে মানে এইসব কোচরা এরা আবার তো একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। গার্দিওলার মাইন্ডের তো উনি আবার একটু এক্সপেরিমেন্ট করছিল। নরমালি যে ফরমেশনটা উনি চেঞ্জ করছিল, এরা সামথিং 4-2-4 একটা কেমন একটা ফরমেশন। একটা ব্যাপার হচ্ছে যে বল পজিশন কিন্তু ঠিকই ছিল, বল পজিশন পিএসজি ঠিকই ছিল, গোল পায় না। ইভেন গোল পোস্টের শট কিন্তু পিএসজির বেশি ছিল, অনেক শট না মানে সরি মানে গোল পোস্টের শট ইয়ার বেশি, ডর্টমুন্ড অনেক অ্যাটাক করছে, কিন্তু মানে পিএসজির কিন্তু চাইলে ওরা মানে অ্যাটাক করতে মানে গোল পাইতে পারতো আর কি, বল পাইছিল, কিন্তু ওইভাবে তারা অ্যাটাক করতে পারে নাই। আর একটা ব্যাপার হচ্ছে কি যে এখানে আর একটা ব্যাপার আছে, এটা ব্যাপারটা হচ্ছে মার্কো রয়েস কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে সে ডর্টমুন্ডে আর থাকতেছে না। এখন এই জায়গায় ডর্টমুন্ডের তো আসলে হারানোর কিছুই নাই, ওরা চ্যাম্পিয়ন্স লিগ ডিজার্ভিং টিমও না, যে মানে ওরা যে মানে হারলে যে ওরা খুব দুঃখ পাবে সেরকম ডর্টমুন্ড না। কিন্তু যদি ওরা এইটাকে ইন্সপায়ারেশন হিসেবে নেয় যে মার্কো রয়েসকে একটা ইউসিএল গিফট করলো, সেই ডেডিকেশন নিয়ে তারা যদি খেলে তাহলে একটা ভিন্ন রকম, কিন্তু হ্যাঁ এটা একটা অন্যরকম ব্যাপার। আমরা টুটির ক্ষেত্রে ওই জিনিসটা দেখছিলাম যে ওই সময় রোমা খুব ভালোই ফাইট দিছে টুটির জন্য। এই ক্ষেত্রে আমরা রয়েসের ক্ষেত্রে ইন্টার মিলান জানেত্তির জন্য দিছিল, এরকম থাকে ব্যাপার থাকে, সেটা হচ্ছে দ্য লয়াল ম্যান বলা হয় ইয়াকে, মার্ক রয়েসকে দ্য লয়াল ম্যান। তো সেই ক্ষেত্রে আমরা এটা ডিফারেন্ট হতে পারি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এমবাপ্পে কিন্তু আগের ম্যাচে খুব বেশি করতে পারে নাই। একটা খেলোয়াড়ের পক্ষে তো আসলে প্রত্যেকটা ম্যাচেই ইমপ্যাক্ট রাখা সম্ভব না, এটা ঠিক সহজ না, এটা হলো একটা ব্যাপার। আর কিন্তু হচ্ছে যে এই ম্যাচে আমার কি মনে হচ্ছে, আমার কাছে তো মনে হইতেছে যে ডর্টমুন্ডই এবার বাজিমাত করে ফেলবে। ডর্টমুন্ড করুক, আমি তো এর আগে গতদিনই বললাম এই কথাটা যে সাপোর্ট করার মতো তো দল আমার কাছে ডর্টমুন্ডই আছে। তো সেই ক্ষেত্রে আজকে ভাবতেছি ডর্টমুন্ডের একটা জার্সি কিনবো নাকি। হলুদ রঙের দেখো, ওদের জার্সিটা সুন্দর, আবার হলুদ কিনলে আবার অন্য ঝামেলা হইতে পারে। ব্রাজিলের সমর্থক নিয়ার জার্সিও তো এই যে কি জানি সৌদি ক্লাবের আল নাসেরের জার্সি অনেক ট্রল হইতে পারে। যাই হোক, এখন না, তবে এটা নিয়ে আবার আমার অনেক অন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে যদি জার্মানির কাছে 7 গোল খাওয়ার পরে
পরের ম্যাচে যদি ব্রাজিলের সাপোর্টাররা আবার জার্মানি সাপোর্ট করতে পারে তাহলে আমরা বায়ার্ন সাপোর্ট করতেই পারি। এটা মানে এটা বৈধ, এটা কোনো এটাতে কোনো অবৈধতা নাই, আমি অবৈধতা দেখি না, এটা চলে, এই জিনিসটা চলে। আমরা তাহলে এটা চাইলে আমরা বলতে পারি যে এখানে আমরা ডটমুন্ডকেই পজিটিভলি রাখতে আমি চাই, অলরেডি মন থেকে চাই, আমি আসলে মন থেকে চাচ্ছি যে ডটমুন্ডই যাক, কারণ ডটমুন্ডের উচিত, আর ট্যাকটিক্যালিও তারা অতটা যে পিছানো আছে এখন আমার তা মনে হয় না, কারণ তারা লাস্ট দুইটা ম্যাচ ইভেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে প্রচুর ডমিনেট করছে, সেকেন্ড লেগটা দারুণ খেলছে, ওটা ডমিনেট করেই ম্যাচটা জিতছে, এমন না যে তারা আর কি যে হয় না, বাট ওই যে বলে না ডার্ক হর্স, ডটমুন্ড হচ্ছে এই টুর্নামেন্টের ডার্ক হর্স, হয়ে যাক ডার্ক হর্স হয়ে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর আমরা এবার পরবর্তী ম্যাচ যেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন, রিয়াল বায়ার্ন বলার আগে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে চারটা দল এখন পর্যন্ত ইউসিএল এ টিকে আছে, পিএসজি তারা হচ্ছে তাদের লিগে চ্যাম্পিয়নশিপ শিওর করছে, তারপরে ডটমুন্ড ওরা জানে যে আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না, ওখানে আবার বায়ার্ন লিগ হারাই ফেলছে, এক্স্যাক্টলি দ্যাটস ইট, এবং রিয়াল আবার চ্যাম্পিয়নশিপ শিওর করলে, মানে চারটা দলেরই তাদের লিগ কেন্দ্রিক কোনো প্রেসার নাই, তারা এখন ইউসিএল কেন্দ্রিক, মানে তাদের ওইখানে ওইটা মাথায় নাই, এখন এটা দ্যাটস আ পয়েন্ট। এই ক্ষেত্রে মানে দুইটা ইমোশন কাজ করতে পারে, এক রিয়েলের ক্ষেত্রে হচ্ছে নির্ভর তারা, আর দুই বায়ার্ন ডটমুন্ড এদের ক্ষেত্রে হচ্ছে এরা ক্ষিপ্র হয়ে যেতে পারে, আমাদের ট্রফি লাগবে কারণ এবার অলরেডি ট্রফিলেস আমরা থাকতে চাই না, আমরা তারা ক্ষিপ্র হইতে পারে। তো এই বিষয়টা আমার মনে হয় কাজ করবে রিয়েল বায়ার্নের ম্যাচে খুব ভালোভাবে। পিএসজি আর ডটমুন্ডের ম্যাচে একাদশ নিয়ে আমরা আলোচনা করি নাই, ওটা আমরা ক্যাপ ফ্লেভে দিছি, ওটা আমরা পরে বলতেছি, এটা নিয়ে যে একাদশগুলো কেমন হতে পারে, বায়ার্ন কেমন করতে পারে, বায়ার্ন ফাইট দিবে মানে বার্নাব্যুর মাঠে গিয়ে তারা কি সুবিধা করতে পারবে? আমার মনে হচ্ছে যে এইবারের ইউসিএল এর বেস্ট ম্যাচ হবে এটা, সিটি রিয়ালের ম্যাচের থেকে ওটা সেরা হবে এরকম মনে হচ্ছে, ওইরকম একটা ম্যাচ হবে আমার মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না তেমন কিছুই হবে, এক পেশে ম্যাচ হওয়ার পসিবিলিটি বেশি, কারণ ক্রুজের সেদিনের যে পাসটা এটা আসলে একটা ম্যাজিক, এটা অনেকে ম্যাজিক বললে এটা আমার মনে হয় প্রি প্ল্যান যে ব্যাপারটা, ওরা এটা প্রচুর প্র্যাকটিস করে, এগুলো আসলে ট্যাকটিক্যাল, ওদের মানে ক্রুজ এরকম বহুত গোল দিছে, তুমি কি ওই শটটা দেখছো ক্রুজের গোলটার পরে যে মুলারের রিঅ্যাকশনের যেটা ভিডিও, হ্যাঁ এরকম মানে দুইজনটা পাশাপাশি ছিল, কিন্তু আমি আবার মুলার আগেই গেস করছে যে ক্রুজ এরকম কি করবে, মুলার প্লেয়ারকে এই করতে ছিল, বাট তারপরে কিন্তু গোলটাই হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে জাভি, ইনিয়েস্তা, পরে মেসির পাসিং দেখি, তো আমার আবার এগুলোতে খুব একটা অবাক লাগে না, আমার কাছে এগুলো নরমালি মনে হয়। আচ্ছা, তো যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে বায়ার্ন ফাইট দিবে, কারণ কি দেয়ালে পিঠ ঠেকছে, এত বছর পরে ভাই লিগ হারাইছে, এটা খুবই লজ্জার একটা বিষয়, এটা তুখেলের জন্য লজ্জার, আবার হ্যারি কেনের জন্য একটা অপয়া ইস্যু আছে, হ্যারি কেন কার্ড, তো এটা একটা বিষয়। বাট হ্যারি কেন কিন্তু গোল্ডেন রেসের দৌড়ে এখন একদম ভালো ঠিকই আছে না, সে মানে গোল্ডেন বুট সেই মনে হচ্ছে যে ইউরোপিয়ান গোল্ডেন বুট হ্যারি কেন তারই বেশি, সবথেকে বেশি। আরেকটা যে ব্যাপার যেটা আমরা যেটা বলি যে ওই যে আগের ম্যাচে তুমি বলছো যে ভিনিসিয়াস টপ পারফর্মার, ইটস নাম্বার 7, আগেও ওই রোনালদো সেম স্টাইলের গোল ছিল, রোনালদোরও ছিল, ওরও হইছে, এই জিনিসটা বেশ একটা ইউনিক ব্যাপার ক্রিয়েট হইছে বলা যায়। আর বেলিংহামও কিন্তু ভালোই খেলছে সেদিন, বেলিংহাম ভালো খেলছে, সবাই ভালো খেলছে আসলে। তবে বায়ার্নের যেটা সমস্যা ছিল, সার্জ গ্যানাব্রি হয়তো নেক্সট ম্যাচে হয়তো প্রথম থেকে খেলতে পারে, সেই ক্ষেত্রে হয়তো একাদশ থেকে মুলার ড্রপ হইতে পারে, তো মুলার ড্রপ হইলে একটা অভিজ্ঞ প্লেয়ারকে বসাইতে পারে। এটা মানে মুলার কিন্তু মাঠে ওরকম কোনো ইমপ্যাক্ট কিছুই করতে পারে না। মুলার মাঝখানে একপাশে সানে আর একপাশে মুসিয়ালা খেললে রিয়ালের ডিফেন্সের উপর ভালো একটা চাপ পড়ে। কিন্তু রিয়ালের ডিফেন্সও তো একেবারে খারাপ না। আরেকটা ব্যাপার হচ্ছে কোর্তোয়া কিন্তু অলরেডি ব্যাক, এখন নেক্সট ম্যাচে কোর্তোয়াকে নামানোর পসিবিলিটি আমার মনে হয় না লুনিনকে এই জায়গা থেকে সরাই দিবে, কারণ ছেলেটা দিছে তো, সে অলরেডি কিন্তু লা লিগার কি গোলকিপার অফ দা সিজন মনোনয়ন পাইছে 3 জনের মধ্যে একজন, হয়তোবা সে পেয়েও যাইতে পারে। তো এই জায়গা থেকে আমার মনে হয় না লুনিনকে সরানো ঠিক হবে। এই যে লাস্ট ম্যাচে তো অবশ্য কোর্তোয়াকে খেলানোই হয়েছে, এবং সে এত বছর মানে এতদিন পরে 335 দিন পর সেই ইনজুরি থেকে ফিরছে, ফেরার পর মনে হয় না যে সেই ইনজুরি থেকে ফিরছে, পারফর্ম কিন্তু স্বাভাবিক হয়তো এরকম ছিল সেরকমই পারফর্ম, যদিও ছোট দলের সাথে খেলা হয়েছে, মানে রিয়াল হিসেবে খেলানোর জন্যই তাকে হয়তো ওই ম্যাচে নামানো হয়েছে, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না ঠিক হবে। হ্যাঁ, একাদশের যে চেঞ্জিং এর ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যদি একমাত্র কোর্তোয়া ছাড়া রিয়ালের খুব একটা চেঞ্জ মনে হচ্ছে না, বায়ার্নেরও চেঞ্জ হবে। বায়ার্ন হচ্ছে তুমি যেটা বলে যে মুলারের পরিবর্তে, আর পিএসজি আর ডর্টমুন্ডের ক্ষেত্রে
পিএসজির কোনো একাদশে খুব একটা চেঞ্জ আসবেই না, আমার যেটা মনে হচ্ছে সেম একাদশী খেলার সেম একাদশী আসবে। আর ডর্টমুন্ডের ক্ষেত্রেও সেম একাদশ আসবে, কারণ কি ওরা এখন আসলে রয়েসকে ফুল 90 মিনিট খেলাচ্ছে না, ব্রায়ান খেলতেছে সিএম পজিশনে সেন্ট্রাল অ্যাটাকিং মিডে, ওকে হয়তো 80 মিনিট বা 75 মিনিটে তুলে দিয়ে রয়েসকে নামাচ্ছে। আর সানচো যদি আবার সেই আগের ম্যাচের পারফর্ম ফিরে আনে তাহলে তো এখানে পিএসজির কোনো সুযোগই আসলে হবে না আমার যেটা মনে হচ্ছে, কারণ ওই দিন ও একাই ম্যাচের টার্ন ঘুরে ফেলছে। এটা একটা ব্যাপার, এটা একটা ম্যানিউর জন্য আসলে আবারও ম্যানিউর কথা আসতেছে বারবার। ওটা তো একটা মরা নদী আসলে, ম্যানিউর আক্ষেপ, ওখানে গেলেই সবাই মরা হয়ে যায়। সো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এখানে আমরা রিয়াল আর বায়ার্নের ক্ষেত্রে আমরা 50-50 ধরে নিতে পারি, যেহেতু প্রথম ম্যাচটা ড্র হয়েছে। হ্যাঁ 50 এখানে ফাইট দিবে সবাই, দুই দলই ফাইট দিবে। যদিও রিয়াল এখানে 90 মিনিট, যেটা আমরা বলি যে বার্নাব্যুর 90 মিনিট অনেক দীর্ঘ সময়, এখানে রিয়ালের সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি রিয়াল যদি এক গোলের লিড মানে ইয়াতে ট্রেলে থাকতো, মানে বায়ার্ন যদি এক গোলের লিডে থাকতো, আমার মনে হয় সেটা বেশি ভয়ঙ্কর হইতো। হ্যাঁ আমার কাছে মনে হয় একটা দল লিডে থাকলে যে কোনো বিপক্ষ দলের জন্য, কারণ রিয়াল তখন অনেক বেশি ক্ষিপ্র হয়ে যেত, তো অ্যাগ্রেসিভ খেলতো। এখন যে ওরা নির্ভরটা থাকবে ওইটার কারণে, ইন কেস বায়ার্ন যদি আগে গোল খেয়ে ফেলে আগের ম্যাচের মতন, সেক্ষেত্রে বায়ার্নের এটা ব্যাক দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, কারণ ম্যান সিটির মতন টিমেরই বেগ প্রবাহিত হইছে, সেখানে বায়ার্নের টিম আসলে ম্যান সিটি থেকে খুব একটা ভালো বলে আমার মনে হয় না, কারণ রিয়াল তখন কিরকম ডিফেন্স করতে পারে সেটা অলরেডি ম্যান সিটির সাথে কিন্তু করে দেখাইছে। বাস পার্ক করছে, ওরকম বাস পার্ক করছে, এবং প্রত্যেকটা প্লেয়ারই মার্কিং করছে সেদিন। সিটির কোনো প্লেয়ারই কিন্তু সেদিন খুব একটা স্পেস পায়নি, একদম ম্যান টু ম্যান মার্কিং করছে, জোনাল মার্কিং করে একদম মানে ট্যাঙ্গো মানে পাসিং টাসিং বন্ধ করে দিয়ে মানে একটা একটা কনক্রিট মানে একটা দেওয়াল উঠে দিয়েছে, মতো ক্রিয়েট করে ফেলছে। সেই রকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে বায়ার্নের জন্য এটা খুবই ভয়াবহ ব্যাপার হবে, গোল খাইতে চেষ্টা করবে। ব্যাপার যে রিয়ালকে আগে গোল দিলেও বিপদ। আবার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ভিনিসিয়াসের যে গোলটা, প্রথম গোলটা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই আলোচনার বাইরে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে ওখানে নয়েরের মতো একজন অভিজ্ঞ গোলকিপার, তিনি কিন্তু জিরো মুভমেন্ট ছিল তার। এক্স্যাক্টলি, ও কিন্তু একটু সামনে মুভ করলে গোলটা হওয়ার পসিবিলিটি থাকতো না, সেটা আমি বলবো না, বাট এখানে উচিত যে গোলকিপারের উঠে আসা, সেটা সে জায়গায় দাঁড়াইছিল। এটা একটা অভিজ্ঞ একটা গোলকিপারের থেকে এই ধরনের জিনিস আসলে একটু অডিও মনে হয়। তাহলে আমরা আপনাদের থেকে জানতে চাই যে কারা এবার ফাইনাল খেলবে। ইতিমধ্যে প্রথম লেগ হয়ে গেছে, যেখানে অলরেডি শুধুমাত্র একমাত্র বরুশিয়ারই আগানো, বাকি তিনটা দলের কেউই এখন পর্যন্ত নিজেদেরকে আগে রাখতে পারে নাই। আমাদের প্রেডিকশন, একদিকে আমরা বরুশিয়াকে রাখতেছি, অন্যদিকে আমরা 50-50 চান্স রাখতেছি। আপনারা তবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের খেলা, সেহেতু রিয়াল মাদ্রিদকে আমি 55 আর 45 বায়ার্ন। আমি এই ক্ষেত্রে আসলে 60-40 করব। আমি রিয়ালকে আরেকটু আগায় দিব, কারণ যেহেতু খেলাটা বার্নাব্যুর মাঠে, আর অ্যাজ এ রিয়াল ফ্যান আমি চাইবো যে রিয়ালই জিতুক। সো আমাদের দিক থেকে রিয়াল ডর্টমুন্ড ফাইনাল হওয়াটা আমরা সম্ভাবনা আশা করতেছি। আপনারা কাকে এক্সপেক্ট করতেছেন যে ফাইনাল খেলবে ইউসিএল এর, কমেন্টসে জানাতে পারেন। স্পোর্টস 24/7 এর সাথে থাকুন। ধন্যবাদ।